সময় প্রসারণে শেষ করেছি। হোমওয়ার্ক দিয়েছো দেখলাম তুবা। আমি দেখে দিচ্ছি সবগুলাই। এর আগে আমি একটু সময় প্রসারণটা একবার একটু স্টার্ট করি। তুবা তুমিও একবার একটু বুঝে নাও তাহলে ভালো হবে। একটু কি হবে আমাদের রিভাইজ। তুমি যেটা দিয়েছো এটা কি ঠিক আছে? হ্যাঁ, আমি হোমওয়ার্কটা চেক করে দিচ্ছি তুবা। একসাথে আমি দেখাই ২ টা। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মেইনলি শুরু করেছিলাম আপেক্ষিক তত্ত্ব, যেটাকে আমরা বলি থিওরি অফ রিলেটিভিটি। এটা কে দিয়েছিল? বিজ্ঞানী আইনস্টাইন। সে ২ টা স্বীকার্য দিয়েছিল। একটা ছিল সব জড় প্রসঙ্গ কাঠামো পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখাবে। সব জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর গতিবেগ একই হবে। তো তখন আমরা দেখছি যে ১ম টা ঠিক আছে যে যেকোনো প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো এপ্লাই করা যায়। কিন্তু ২য় টা নিয়ে একটু ঝামেলা দেখা দিচ্ছে। যেমন হচ্ছে আমি যখন স্থির থাকি, আমার সামনে মনে করো তোমরা একটা গাড়িতে যাচ্ছ যেটার বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি কিন্তু দেখবো তোমরা 60 কিলোমিটার আওয়ারে আমার থেকে দূরে সরে যাচ্ছ বা আমার থেকে দূরে চলে আসতেছো। সো এমন হতে পারে গাড়িটা আমার দিকে আসতেছে। সো আমি 60 কিলোমিটার পার আওয়ারে দেখবো তোমরা আমার দিকে আসতেছো। কিন্তু আমিও যদি একটা গাড়িতে থাকি এবং তোমরাও যদি সেম গাড়িতে অন্য একটা গাড়িতে থাকো যেটা 60 কিলোমিটারে আসতেছে, আর আমার গাড়িটা তোমাদের থেকে 40 মানে মুখোমুখি 40 কিলোমিটারে যাইতেছে। তখন আমি কিন্তু তোমাদেরকে 60 তে দেখবো না। আমি দেখবো যে তোমরা আমার থেকে 20 তে আসতেছো। কেন? কারণ এক্ষেত্রে আমি নিজেও গতিশীল। তাই না? যেমন এরকম হয় যখন ২ টা ট্রেন পাশাপাশি যায়। ২ টা ট্রেনের গতিবেগ যদি সেম থাকে, পাশাপাশি যখন যায়, তখন তোমার কাছে মনে হবে পাশের ট্রেনটা স্থির আছে। পাশের ট্রেনের থেকে কেউ যদি তোমাদের ট্রেনটাকে দেখে, তার কাছেও মনে হবে ট্রেনটা স্থির আছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এটা একটু চেঞ্জ হয়। তাহলে আলোর ব্যাপারটাও তুমি খেয়াল করো। কেউ যদি তোমাদেরকে ফ্ল্যাশ লাইট মারে, আলোর বেগে সেই আলোটা তোমার দিকে পৌঁছাচ্ছে। এখন তুমিও যদি কোনো একটা বেগে থাকো, তাহলে কি হবে? আলোর বেগে কিন্তু আর সেই ফ্ল্যাশ লাইটটা তোমার কাছে আসবে না। তোমার বেগ মনে করো আলোর অর্ধেক, আলোর বেগের অর্ধেক। তাহলে ফ্ল্যাশ লাইট মারলে তোমার দিকে আলোটা কত বেগে আসবে? বাকি অর্ধেক বেগে আসবে। তাই না? মানে মাইনাস হয়ে যাবে। তার মানে আমার এটা কিন্তু মিলতেছে না। সব জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর গতিবেগ সেইম হবে, এটা মিলতেছে না। তো এরকম অনেক ঘটনা আছে যেটা দিয়ে আমরা বিচিত্র কিছু উদাহরণ বা কিছু ঘটনা দেখতে পাবো। এর মধ্যে একটা হচ্ছে সময় প্রসারণ। সময় প্রসারণটা কি? মনে করো আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু ট্রেনে বসে আছে। তার গতিবেগ ছিল v, তার কাছে ২ টা আয়না ছিল, আয়নার উচ্চতা ছিল h। নিচের আয়না থেকে উপরের আয়নায় আলো প্রতিফলিত হচ্ছে। আলো নিচ থেকে উপরে যেতে t0 সময় ঘড়ি একবার ক্লিক করে, মানে টিক দেয় একবার 1 সেকেন্ড এরকম। তাহলে t0 এর ভ্যালু কি হবে? h/c। কিভাবে জানি আমরা এগুলা? আমরা জানি এটা যেহেতু সমবেগ হবে, আর সমবেগের সূত্র কি? s equals to vp, তাই না? তাহলে এখানে s মানে দূরত্বটা হচ্ছে উচ্চতা h, আর v বেগটা হচ্ছে v, আর টাইমটা হচ্ছে t0। তাহলে t0 equals to h/c। এটুকু বুঝছো তোমরা? তাহলে এখান থেকে আমরা জানি t0 equals to h divided by c। তুবা মনে আছে তো এটা? এখানে c হচ্ছে আলোর বেগ। এখন দেখো এই জিনিসটাকে তুমি যদি পিথাগোরাসের সূত্রের মতো এপ্লাই করো, কিভাবে আসো দেখি। তুমি ক্লিক করলে তুমি স্টেশনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভেতরে তাকিয়ে ক্লিক গুলো মাপবে। কিন্তু যেহেতু ভি বেগে যাচ্ছে, তাই তুমি অবশ্যই দেখবে তোমার ঘড়ির ১ম ক্লিকটি যখন ঘটেছে সেই টি সময় উপরের আয়নাটি ভিটি দূরত্ব সরে গেছে। কাজেই তোমার কাছে মনে হবে ঘড়ির ক্লিক হওয়ার সময় আলো যে দূরত্ব অতিক্রম করেছে এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে এটা একটা আয়না, এটা একটা আয়না, তাদের উচ্চতা হচ্ছে এই, যেটা হচ্ছে তাদের লম্ব। ট্রেনটা যেহেতু মুভ করছে তাহলে কতটুকু সরে গেছে? ভিটি সরে গেছে। এবং এটা কতটুকু হবে আলোক রশ্মির? এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ হবে √h² + v²t², তাই না? এতটুকু তো জানি। জি এই মিস। হচ্ছে তার দূরত্বটা। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কালকে করেছিলাম, তোমরা আরেকবার একটু দেখো। এক্ষেত্রে আমি যদি শুধু টি দিই, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করতে সময়, এটা কিন্তু স্টেশনে দাঁড়ানো t0, আর এখন আমি টি দিয়েছি। তাহলে এখানেও দূরত্ব হবে, কিন্তু দূরত্ব এবার আর এইচ না। আলো কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো, একটা আয়না থেকে আরেকটা আয়নায় যাইতে অতিভুজের সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটা হবে √h² + v²t²,
ডিভাইডেড বাই সি। তার মানে আমি এইচ এর জায়গায় অতিভুজের দূরত্বটা পেতেছি, কারণ এখন তো আর সে এইচ দূরত্ব অতিক্রম করা নাই। সাই করে যখন ট্রেনটা চলে গেছে তখন অতিভুজ বরাবর সে গেছে, এর জন্য আমার এটা হয়েছে। ক্লিয়ার এতটুকু? জি আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো, হ্যাঁ, তাহলে আমার এখন এখানে টি স্কোয়ারের ভ্যালুটা আমি বের করার ট্রাই করব। তাহলে এখান থেকে খেয়াল করো, আমি যদি স্কোয়ার করে দেই তাহলে এটা হবে হচ্ছে টি স্কোয়ার, এটা হবে হচ্ছে পুরা রুটটাকে স্কোয়ার করে দিলে কি হয়, রুট কাটা চলে যায়। এটা কি জানো তোমরা? রুট জি ম্যাম। চলে যায়। হ্যাঁ, তাহলে এটা হবে এইচ স্কোয়ার ভি স্কোয়ার এবং হচ্ছে টি স্কোয়ার, আর নিচে তো কোনো রুট ছিল না, তাহলে সেটা হবে সি স্কোয়ার। এখন আমি হরটাকে আলাদা করে লিখতে চাই, তাহলে সি স্কোয়ারটাকে আলাদা করে কিভাবে লেখা যায়? এইচ স্কোয়ারের নিচে একবার সি স্কোয়ার লিখো, ভি স্কোয়ার টি স্কোয়ারের নিচে একবার ভি স্কোয়ার লিখো। কেন করতেছে আমি বলতেছি, কারণ আমি একটা মান বসাবো এখানে, তাই। এখন দেখো, এই যে তোমার এইচ স্কোয়ার সি স্কোয়ার, এটাকে কিভাবে লেখা যায়? পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে। দেখো তো তোমরা কি বুঝছো কিনা, একই জিনিস কিনা, নাকি আমি স্টেপ ওয়াইজ দেখাবো? জি মুনতাহা, মিস, বুঝতে উপরে পারছো? স্কয়ার আছে, হ্যাঁ উপরে স্কয়ার আছে নিচে স্কয়ার আছে, এর জন্য হোল তাই আমি স্কয়ার হোল হবে। স্কোয়ার লিখেছি, হ্যাঁ। এখন দেখো তো এইচ বাই সি মানে কি? এইচ বাই সি মানে টি নট, যেটা তুমি ওই যে স্টেশনে বসে তোমার ঘড়ি পিক ফেলছিলা। তাহলে আমি এখন ওই মানটা বসায় দেব, সেটা কত? টি নট। এইচ বাই সি, আবার উপরে আছে স্কোয়ার, তাহলে হবে টি নট স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে টি স্কোয়ারের ভ্যালু। এটুকু বুঝছো? এটার মান হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরো, তাহলে তুমি এখানে 1 নম্বর সমীকরণ থেকে মান বসাইছো, বুঝছো? 1 নং থেকে আমরা যেমন ম্যাথে মান বসাই ঠিক এভাবে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো? তুবা, জি তোমার মিস। মনে পড়তেছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি কি করব, এই পর্যন্ত আমরা করে ফেলছি। এখন আসো, আমি শুধু টি স্কোয়ার বা টি এর ভ্যালু চাই। তাহলে যত টি আছে সবগুলাকে লেফট সাইডে নিয়ে যাও। তাহলে কি দাঁড়ায়? টি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু টি নট স্কোয়ার। তো বা তুমি কি শুনতে পাচ্ছ? বলো তো, এই এখান থেকে টি স্কোয়ার কমন নিলে কি থাকবে, তোমার মনে আছে কিনা? টি স্কোয়ার কমন নিলে টি নট স্কোয়ার থেকে টি মা ওয়ান মুনতাহা কি ওয়ান থাকবে? মাইনাস ওয়ান ওয়ান। মাইনাস টি কমন মানে হচ্ছে টি স্কোয়ার কে এটা দিয়ে ভাগ দিতে হয়। 1 - ভি ভি স্কোয়ার, স্কয়ার বাই তুবা দেখে আসেনি এটা। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু টি নট স্কোয়ার। টি। এখন দেখো, এই যে 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে নিয়ে গেলে এটা কি হবে? ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে এটা কি দাঁড়াবে? টি নট স্কোয়ার ডিভাইডেড বাই 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা। এখন জি আমি মিস, তো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তো শুধু টি এর ভ্যালু চাই, তাহলে টি স্কোয়ার আছে, আমি টি এর ভ্যালু কিভাবে পাবো? সবাইকে রুট করে দাও, তাহলে টি স্কোয়ার হয়ে যাবে টি, টি নট হয়ে যাবে টি, আর ও তো কিছু নাই, তাহলে ও হয়ে যাবে √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে তোমার সূত্র। তোমরা কি এইটুকু বুঝছো? মুনতাহা বলো, তুবা আরেকবার দেখে বলো তোমাদের কাছে জি মিস। ক্লিয়ার কি। আচ্ছা, তাহলে এখানে আসো কে কোনটা, এটা তাহলে আমরা একটু শিখে নেই। এখানে তুমি যে টি ব্যবহার করছো, টি হচ্ছে তোমার সময়, তুমি যেটা মাপছো। টি নট হচ্ছে তোমার বন্ধুর গড়িতে যে টিক টিক শব্দ করতেছিল, টি নট হচ্ছে তোমার বন্ধুর ঘড়ি মানে গতি, সরি ঘড়ি, মানে হচ্ছে যে
ভেলোসিটিতে ছিল। তাহলে তুমি হচ্ছে স্থির, তোমার বন্ধু ছিল ভেলোসিটি, তোমার বন্ধুর বেগ কত ছিল ভি, আলো পাস করছে কত বেগে সি। তাহলে ভি এর মান যদি কম হয়, ই এবং টি নট এর মাঝে তেমন কোনো পার্থক্য নেই। এই লাইনটা একটু বোঝার ট্রাই করো। তার মানে তোমার বন্ধুর ট্রেন যদি খুব আস্তে আস্তে যায়, ভি এর মান যদি অনেক কম হয়, তাহলে কি হবে বলো? ভি এর মান যদি অনেক কম হয়, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর মান অনেক কম হবে না? একটা ছোট মানকে আলোর বেগ দিয়ে ভাগ করতেছো, তার মানে তার মানটা অনেক কম হবে না? জি মিস। সি হ্যাঁ, হচ্ছে কি আলোর বেগ? বুঝি নাই। ভি, সিটা কি? সি, হ্যাঁ সি হচ্ছে আলোর বেগ, ভি হচ্ছে ট্রেনের বেগ মানে গতিশীল অবস্থাটার বেগ, আর সি হচ্ছে আলোর বেগ। সবসময় মনে রাখবে এটা কনস্ট্যান্ট, হ্যাঁ সাধারণত। তো এখানে খেয়াল করো, ভি এর মান যদি খুব ছোট হয়, তাহলে বলো তো ভি স্কোয়ার সি স্কোয়ার এর মান কেমন হবে? খুব ছোট না খুব বড়? ছোট হবে। খুব ছোট হবে। সেটা যদি ওয়ান এর থেকে মাইনাস করো, তাহলে কি সেটা ওয়ানই থাকবে না? ওয়ান এর থেকে খুব ছোট একটা, হ্যাঁ কিছু বললা তোমরা, আরেকবার বলো, বুঝতে পারি নাই। মিস ওটা ছোট হয়ে যাবে আবার। ওয়ান থেকে মাইনাস করলে ছোট কেন হবে? ওয়ান এর থেকে যদি তুমি একটা ছোট ভ্যালু মাইনাস করো, সেটা ওয়ানই থাকবে, ছোট হবে কেন? ওয়ান এর থেকে 0.001 যদি মাইনাস করে, এতগুলো জিরোর পরে ওয়ান, সেটা অ্যাপ্রক্সিমেটলি ওয়ানই থাকবে। এটা কি বুঝছো? এটা বুঝতে পারছো তোমরা? জি। ছোট কিভাবে হবে? ওয়ান এর থেকে তো ছোট হবে না। তুমি সমুদ্র থেকে এক গ্লাস পানি নিয়ে আসছো, সমুদ্রের পানি কখনো কমে যাবে না। পুকুর থেকে এক গ্লাস পানি নিয়ে আসছো, পুকুরের পানি কমে যাবে না, কারণ এক গ্লাস পানিতে কিছু যায় আসে না। সো এই মানটা এতই ছোট যে ওয়ান এর থেকে মাইনাস করলে সে ওয়ানই থাকবে। এখন তার মানে আমি বলতে পারি ভি যদি অনেক ছোট হয়, তাহলে বলতো ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই মানটা কিন্তু ওয়ানই হবে, তাই না? জি ম্যাম। জি। তাহলে রুট ওভার ওয়ান মানেও কিন্তু ওয়ানই হবে, তাহলে রুট ওভার ওয়ান করলেও ওয়ানই হবে। তাহলে এই মানটা যদি ওয়ান হয়, তুমি সূত্রে বসায় দাও, তাহলে কত আসবে? ই ইকুয়ালস টু টি নট বাই ওয়ান, মানে টি আর টি নট সেম হয়ে যাবে। তার মানে তোমার বন্ধুর ঘড়ির কাঁটায় টিক আর তোমার স্টেশনে দাঁড়ানো ঘড়িতে টিক একই সময় হবে। ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারতেছি আমার বন্ধু যদি খুব আস্তে আস্তে যায় ট্রেনে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমার বন্ধুর সময়ও যত, আমার ঘড়িতে সময় ততই আগাচ্ছে, কোনো ডিফারেন্স নাই। তাহলে সমস্যা কখন হবে বলো? সমস্যা বা পার্থক্য তুমি দেখতে পাবা যখন ভি অনেক বেশি হবে। মানে আমার বন্ধু ট্রেনটা অনেক ভেলোসিটিতে আগায়া যাচ্ছে, অনেক বেশি বেগে আগায়া যাচ্ছে, তখন আমার ঝামেলা হবে। এইটুকু বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, এইটুকু বুঝে থাকলে আমরা তুবাকে লাস্ট ক্লাসে কিছু ম্যাথ করাইছি, যেখানে আমি বেগ দিয়ে দিছি এবং আমি ওকে জিজ্ঞেস করছি, বলো তো তোমার ঘড়ির কাঁটা আর ওর ঘড়ির কাঁটার মধ্যে পার্থক্য কত হবে? যেমন ধরো একটা অঙ্ক করছে, যদি আলোর বেগের কাছাকাছি হয় ভি, মানে বন্ধু যদি, সি এর মান কত তোমরা কি জানো? আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আমি বারবারই ভ্যালুটা বসাচ্ছি না, আমি বলতেছি আমার বন্ধুর ট্রেনের বেগ যদি 0.99 সি হয়, মানে অনেক বেশি হয়, তাহলে কি হবে? তাহলে এখানে ভ্যালুটা বসালে আমরা দেখি যে 70 নট হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার বন্ধু যদি 0.99 বেগে গতিশীল একটি ট্রেনে 10 বছর কাটায়, টি নটের মান যদি 10 বছর হয়, তার 7/1 হবে, সরি তার 7 গুণ হবে টি এর ভ্যালু। তাহলে ও যদি 10 বছর কাটায় ট্রেনে আর তুমি যদি স্টেশনে থাকো, তোমার বন্ধুর বয়স ধরো ছিল তখন 25 বছর যখন ও ট্রেনে উঠছে, 10 বছর পর ওর বয়স হবে 35 বছর। ও যখন ট্রেন থেকে নামবে তোমার বয়স কত হয়ে যাবে জানো? আরো 70 বছর বেশি, মানে তোমার বয়স হয়ে যাবে 95 বছর। তাই দেখো, তোমার বন্ধুর বয়স ঠিকই 35 বছর হয়েছে, কিন্তু তোমার বয়স কেন 95 হয়ে গেছে? কারণ হচ্ছে একই সময় তোমার বয়স বাড়বে 70 বছর। 15 বছরে রওনা দিয়ে সে 25 বছরের যুবক হিসেবে ফিরে এসে দেখবে, তাহলে তাদের বয়স ছিল 15 বছর। আচ্ছা, তাহলে সে যদি 15 বছর থাকে, তাহলে সে 25 বছর হয়ে ফিরে আসবে। কিন্তু তোমাকে কত বছর দেখবে? তোমাকে দেখবে তুমি 85 বছরের থুরথুরে বুড়া হয়ে গেছো।
এটাকেই বলা হয় সময়ের প্রসারণ। তোমার সময় তাড়াতাড়ি গেছে কিন্তু তোমার বন্ধু টিক আস্তে আস্তে গেছে। তোমার বন্ধু এত তাড়াতাড়ি বুড়া হয় নাই কিন্তু আমি বুড়া হয়ে গেছি। বুঝতে পারছো? ক্লিয়ার এতটুকু? জি মিস। আচ্ছা, এবার আসলে তুবাকে আমি যে অঙ্কটা দিয়েছিলাম সেটা আমরা একটু করি। তুমি করো, হচ্ছে মুনতাহা করো, আমি তুবার অঙ্কটা মিলিয়ে দিই। এখানে আমি কি করছি দেখো মুনতাহা, আমি একটা ভ্যালু যদি দিয়ে দেই, যেমন আমি যদি বলি ভি হচ্ছে 0.789 সি, তাহলে তুমি ভি এর জায়গায় 789 সিটা বসায় দেবা। ঠিক আছে? তারপর তুমি বাকি ক্যালকুলেশন করবা। একবার ট্রাই করো, আমি দেখায় দিচ্ছি। আমি একটু চেক করে নিই। মুনতাহা, তাহলে তুমি টি বের করো। আমি সাথে তোমাদেরকে করে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। টি ইকুয়ালস টু টি নট, এখানে কি হবে রুট ওভার 1 মাইনাস টি এর জায়গায় আমি কত আসবো 0.789 সি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই কত সি স্কয়ার। তাহলে তুমি বুঝতেছো দুই পাশ থেকে সি স্কয়ার নিচ থেকে সি স্কয়ার কাটা যাবে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস 0.789 এর হোল স্কয়ার কত আসে এটা, সেটা আসে 0.6225। আমি এটাই লিখতেছি 0.6225। এটা 1 এর থেকে মাইনাস করে রুট ওভার পুরো একবারে আমি করে দিতেছি। এই ইকুয়ালস টু কত দাঁড়ায় রুট ওভার 1 মাইনাস এক্স, এটা দাঁড়ায় হচ্ছে 0.614। তার মানে নট দাঁড়ায় হচ্ছে 0.614, আরো আছে 4। এটা একটা ভ্যালু, এটাকে আর কি 1/, দিয়ে লিখতে হবে 1.63 আসবে। তার মানে টি আসবে হচ্ছে 1.63 টি নট, এটা আসার কথা ছিল। আর দুবার কত এসেছে? দুবার এসেছে 0.1907577। না, তাহলে তো হয় না। আর সেটা তো নিচে, নিচেরটাকে উপরে উঠায় কিভাবে? 1/, দিয়ে আমি বলেছি না, এটা তো বুঝতে হবে। এই লাইনটার পরে আমি কি করব ভালো করে বুঝো। আরেকবার করো তুবা, আগে বুঝে নাও। এটাকে কি করবা, ক্যালকুলেটরে এভাবে লিখবা 1/0.6144, এরপর লিখবা টি নট। আচ্ছা, সুতরাং টি ইকুয়ালস টু কত দাঁড়াবে 1.63 টি নট। এই পর্যন্ত করে বলো, অ্যান্সার আসা পর্যন্ত বলতে আসছে শেয়ার করি। আমার তো বা হয়নি কিন্তু। ঠিক আছে, আরেকবার করো। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে করে ফেলো দুইজনই। কি অবস্থা করতে পারছো তুবা মুনতাহা, বলো। ট্রাই করছি। আচ্ছা, আমি করে দিয়েছি, তোমরা একবার একটু দেখে করো। তারপর আমি আরেকটা করতে দিব, সেটা করবা। এটা দেখো, এটা বুঝেছো কিনা, এটা আমি করে দিয়েছি। এটা ঠিক আছে। হ্যাঁ, জি মিস করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, একবার দেখো বুঝো কিনা, আমি আরেকটা করতে দেব।
হয়েছে মুনতাহা? জি মিস। আচ্ছা, তাহলে এখন করো তোমরা। সেটা হচ্ছে ভি যদি আরেকটা অঙ্ক, তাহলে চলন্ত অবস্থায় ভিটা যদি কত হয়, সি হাফ, তাই না? তাহলে ভিটা যদি 0.89 সি হয়, ভিটা যদি 0.89 সি হয়, তাহলে টি ইকুয়ালস টু কত বের করো। টি ইকুয়ালস টু কত টি নট সেটা বের করবা। তোমাদের বয়স তখন যদি ওই ব্যক্তির বয়স 20 বছর থাকে। আচ্ছা, আগে এটা বের করো, তারপর আমি বাকিটুকু করাচ্ছি। টি এর ভ্যালুটাকে বের করো। মিস অ্যান্সার আসে 2.193। 2.193। জি মিস। হ্যাঁ, কত এসেছে? ম্যাম হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা, আমি একটু চেক করে দেই ওটা। 2 কত বলেছো? 193 নাকি? 193, আচ্ছা, একটু চেক। 193, 1723, অনেকগুলো সংখ্যা। আচ্ছা, এত বলো। 2 ভেরি গুড। প্রভা হয়েছে তো। আচ্ছা, তো এখানে আমরা মেনলি কি করেছি? আচ্ছা, এখানে মেনলি আমরা কি করেছি দেখো, এটা অনেক সহজ। এখানে আমি কি করব, উপরে টি নট রাখবো, রুট ওভার, সরি, রুট ওভার কত দিব, 1 এই দেখো সি স্কোয়ার কাটা চলে যায়, সো আমার সি স্কোয়ার লিখার দরকারই নাই। এটা যদিও কাটাই চলে যাবে। 0.89 সি এর হোল স্কোয়ার, মানে সি স্কোয়ার কাটা চলে যাবে। এর পরের লাইনটা কি হবে, যে ক্যালকুলেশন বুঝো না বুঝে নাও, আমি প্রতিটা লাইন দেখাচ্ছি। এখানে হবে 0.89 এর হোল স্কোয়ার। কেন? কারণ সি স্কোয়ারটা কেটে গেছে, তাই উপরে একটা সি স্কোয়ার, নিচে একটা সি স্কোয়ার। ক্যালকুলেটরে জাস্ট রুট ওভার 1-89 হোল স্কোয়ার দিবা, যেটা আসবে সেটাই তোমার। দেখো, যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার 1 এটা আসে 0.4556। হ্যাঁ, তাহলে এটা আসবে, টি নট আসবে 0.456। এখন 1/456 লিখবা, 1/456, সেটা আসবে 2.193। দ্যাটস ইউর আনসার, 2.193 টি নট। এইটুকু বুঝছো? দেখো মধ্যে তুবা ভেরি গুড, তুমি তো ভালো পারছো, বুঝছো তুমি এটা? জি মিস, এবার বুঝেছি। আচ্ছা, ওকে। তার আমি এই ক্যালকুলেশনটা আমি একটু করে আর তোমাদেরকে দিই আমার। তাহলে বলো, তোমাদের ভালো আসছে টি ইকুয়ালস টু 2.193 টি নট, তাই না? তার মানে তোমাদের বা এই বন্ধু যে দুইজন, তাদের বয়স ছিল 20 বছর। 20 বছর ছিল তাদের বয়স, 20 years old। একজন বন্ধু হচ্ছে এ, একজন বন্ধু হচ্ছে বি। বি বন্ধু যে, সে ভি বেগে গতিশীল ছিল, ঠিক আছে? আর আরেকজন যে, সে স্থির ছিল। তাহলে বলতে হবে আফটার কত ইয়ার্স, 10 বছর পর কি হবে? 10 বছর পর কার বয়স কত হবে বলো? ও কিন্তু স্থির ছিল, আর বি হচ্ছে বেগে ছিল। তাহলে ওর জন্য কিন্তু টি, আর ওর জন্য টি নট। বুঝতে পারছো? তাহলে বলো 10 বছর পর কার বয়স কত হবে? মিস বুঝি নাই। বুঝো নাই?
কোশ্চেনটা একটু লিখে নাও। আমার সাথে সাথে কোশ্চেনটা একটু লিখে ফেলো। তাহলে আরেকটা দেই, সেটা দিলে তোমরা একটু বুঝতে পারবা, হ্যাঁ, যে কার বয়স কত ছিল। দাঁড়া আমি কোশ্চেনটা সাজিয়ে নিই। তাহলে টি ইকুয়ালস টু আচ্ছা তার মানে হচ্ছে আমার ভিটা থাকতে হবে। ম্যাম কথা শোনা যাচ্ছে না। একটু দাঁড়াও, দুইটা ভ্যালু আমি একটু লিখে নেই, একটা ভ্যালু আমি এরপর তোমাদেরকে দিচ্ছি, অঙ্কটা সেট করবে। এটা আসলে হচ্ছে কত হয়েছে? এটা হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়ালস টু হ্যাঁ ঠিক আছে, এবার একটু লিখে নাও, কোশ্চেনটা লিখো। তুই বল, আচ্ছা তুবার মত ভাই দি লিখো। তুবা একটি ট্রেনে, তুবা লিখতেছো কোশ্চেনটা, তুবা একটি ট্রেনে, জি মিস লিখতেছি। আচ্ছা দুজনে লিখো। তুবা একটি ট্রেনে ভ্রমণ করছিল, ট্রেনটির বেগ ছিল আলোর বেগের 0.9798 9798 গুণ। তাহলে তুবা যে ট্রেনে ভ্রমণ করতেছে সেই ট্রেনের বেগ কত? আলোর বেগের 0.9798 গুণ। এটুকু লিখছো। মিস তুবা একটি ট্রেনে ভ্রমণ করছিল, ট্রেনটির ট্রেন বেগ বেগ ছিল, হ্যাঁ বা বেগ, ট্রেনটির বেগ 0.9798 সি, এভাবে লেখো। বা আলোর বেগের 0.9798 গুণ, যার যেভাবে ইচ্ছে লেখো, সমস্যা নেই। যদি বাংলায় লিখো তাহলে লিখবা আলোর বেগের 0.9798 গুণ, না হলে লিখবা বেগ ছিল 0.9798 সি। সি এখানে আলো লিখছো জি মিস। এতটুকু। জি মিস। আচ্ছা, মুনতাহা স্টেশনে দাঁড়িয়েছিল, এটা লিখে নাও। মুনতাহা স্টেশনে দাঁড়িয়েছিল, তার মানে তোমার তখন স্থির, ঠিক আছে। মুনতাহা, মুনতাহা স্টেশনে দাঁড়িয়েছিল। তোমাদের বয়স কত? ধরো আমি ধরে নেই তোমাদের বয়স 15 বছর। আচ্ছা 15, আচ্ছা 15ই ধরে নেই, বা আচ্ছা যাও, আচ্ছা 15ই ধরলাম। তুবা এবং মুনতাহার বয়স তখন 15 বছর থাকলে বা হলে, লিখে নাও। তুবা ও মুনতাহার বয়স তখন 15 বছর হলে লিখেছো। জি মিস। তুবা ও মুনতাহার বয়স তখন 15 বছর হলে 5 বছর পর তাদের বয়স কত হবে? 5 বছর পর কার বয়স কত হবে এটা লিখো। 5 বছর পর কার বয়স কত হবে? লিখেছো? জি মিস লিখেছি। একজন বলো, কোশ্চেনটা একবার রিড করে বলো কি লিখছো। তুবা একটি ট্রেনে ভ্রমণ করছিল, ট্রেনটির বেগ আলোর বেগের 0.9798 দ্বিগুণ। মুনতাহা হ্যাঁ স্টেশনে 98 দাঁড়িয়ে। সি লিখো, হ্যাঁ 98 সি, অথবা বলবা 9798 গুণ আলোর বেগে 9798 গুণ 0.9798। তোমরা সি লিখো ডিরেক্ট, তার বেগ ছিল 0.9798 সি। তারপর মুনতাহা স্টেশনে দাঁড়িয়েছিল, তুবা এবং মুনতাহার বয়স তখন 15 বছর হলে 5 বছর পর তার বয়স কত হয়? হ্যাঁ কার বয়স কত হবে, মানে তুবার বয়স কিন্তু ডিফারেন্ট হবে, মুনতাহার বয়স কিন্তু ডিফারেন্ট হবে। দুজনই বিয়ে হবে, ঠিক আছে, বুঝছো? এটা জি মিস। করে ফেলো। তুবা তুমি কি লিখছো কোশ্চেন ঠিক মতো?
জি মিস লিখেছি। তাহলে করে ফেলো, দেখি কি করতে পারো। মিস করা তো হয়ে গেছে। আচ্ছা, করা হয়েছে। কত এসেছে? মিস 2 বার করছি, একবার আসছে 4.9359 আর না, একবার এটা কিন্তু আসছে অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে বয়স। কার বয়স কত সেটা বলো। মিস এখানে কি একজনের বয়স 20 বছর হবে আর একজনের বয়স 90 হবে? কত বছর পর বলেছিলাম? 5 বছর পর না? জি মিস। আর শুরুতে কত ছিল? 15। 15, তাহলে 15 সাথে 5 যোগ করলে একজনেরটা বের হবে। আর হচ্ছে 15 5 যোগ করে যেটা হবে এটার সাথে 5 দ্বারা গুণ করব। তাহলে আচ্ছা, কত এসেছে দুজনের বয়স সেটা বলো। 20 আর আর 100। উম, আচ্ছা, তুবা বলো তোমার কত এসেছে? করে দেন, হ্যাঁ, বললাম করে দেন। আচ্ছা। টি ইকুয়ালস টু কত টি নট এসেছে সেটা বলো। এটা হচ্ছে 5 টি নট আসছে। হ্যাঁ, তুবা কত এসেছে? 40 নট। না, এটা 5 হবে। ঠিক আছে, তুবা আরেকবার একটু দেখো। 5.00 সামথিং হবে। সো আমি এটাকে টি ইকুয়ালস টু 5 টি নট বলতে পারি। স্থির অবস্থায় কে ছিল? মুনতাহা, তাই না? তাহলে এটা জি হচ্ছে মিস। মুনতাহা, আর টি নট হচ্ছে তুবা। তুবা হচ্ছে মুভমেন্টে ছিল। সো এখানে খেয়াল করো, আমরা কি করছিলাম? গতিশীল বেগে একটি ট্রেনে 10 বছর কাটাইছে। তোমার ওই কোশ্চেনটা হবে গতিশীল ট্রেনে 5 বছর। এই কথাটা একটু লিখে নাও, গতিশীল ট্রেনে 5 বছর পর। এটা একটু লিখে নিও, হ্যাঁ। গতিশীল ট্রেনে 5 বছর পর কার বয়স কত হবে, এভাবে লেখো। আমি গতিশীল ট্রেনটা বলি নাই। তাহলে 5 বছর পর তোমার বয়স হবে হচ্ছে 20 বছর, তাই না? জি মিস। হ্যাঁ, কিন্তু টি যে তার 5 5 25, তার বয়স কত হবে? 15 প্লাস 25 হবে। ভালো করে একটু বুঝো। ওর ছিল টি নট 10। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, এটা তো 15। এখন টি নট কত আমার? এখন আমাদের টি নট হচ্ছে 15, তাই না? আমার আগের বার টি নট ছিল 10, কারণ আমি 10 বছর পর কাটাইছি। এখন আমার টি নটের ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 5 কত? 25ই তো হবে। ঠিকই তো ছিল ওটা। 5 5 কত হবে? 25। তাহলে মুনতাহার বয়স কত হবে? 15 প্লাস 25, দেখো তো কত হয়। কত 40 বছর হবে? বছর। 40 বছর হবে। বুঝছো? মিস 15 আর টি নট কত হবে তাহলে? 5। হ্যাঁ, ওটা একটু লিখে নাও। গতিশীল ট্রেনে 5 বছর, আমরা টি নটের ভ্যালুটা 5, তাই না? আমি বলেছিলাম 5 বছর পর কত হবে। দুইটাই 5। তাহলে 5 5 কত হবে? 25 তোমার। জি মিস তাহলে বুঝেছি। তুবা যেটা 5 বছর মানে পাস করছে, তোমার কাছে সেটা মনে হবে 25 বছর পর। ক্লিয়ার এতটুকু? জি মিস। জি মিস। আচ্ছা, তাহলে তো এটা বুঝতে হবে তোমাদের, হ্যাঁ। তাহলে এই সেম অঙ্কই যদি আমরা ডিফারেন্ট ভাবে দেই, যে তাদের বয়স এত ছিল, গতিশীল অবস্থায় এত ছিল, তাহলে ভি সে কত ছিল। এখন অনেক ক্ষেত্রে আমি ভি এর ভ্যালু দিয়েও দিতে পারি। যেমন দেখো, আমি যদি ভি এর ভ্যালু দিয়ে দেই 2.978 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি এর ভ্যালু। তাহলে একটা ট্রেন ধরো এত বেগে যাচ্ছে। আলোর বেগ কত আমরা সবাই জানি, 3 × 10⁸, এটা মুখস্থ, হ্যাঁ, ধ্রুব। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে। জি মিস। এখন দুইজনে স্টার্ট করলো, মনে করো যখন এই কাজটা শুরু হয়েছে তখন তাদের বয়স ছিল 20 বছর। তাহলে গতিশীল ট্রেনে তুমি যদি 10 বছর কাটাও,
তার মানে আফটার 10 ইয়ার্স কার বয়স কত হবে? সেম, একজন তুবা একজন মুনতাহা, একই প্রশ্ন। এবার আবার মুনতাহা হচ্ছে স্টেশনে ছিল, তুবা হচ্ছে ট্রেনে ছিল। তাহলে গতিশীল ট্রেনে 10 বছর পর কার বয়স কত হবে? কিন্তু এবার তোমাদের বয়স কত? 20 বছর। বুঝতে পারছো কোয়েশ্চেনটা? আমি জি দরকার মিস। হলে আবার বলি। আচ্ছা, একবার একটু কোয়েশ্চেনটা শুনে নাও। তুবা 2.978 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড গতিশীল একটি ট্রেনে 10 বছর কাটিয়েছে। আর মুনতাহা স্টেশনে ছিল, যাত্রা শুরুর সময় তাদের বয়স ছিল 20 বছর। গতিশীল ট্রেনে 10 বছর পর কার বয়স কত হবে? ক্লিয়ার এতটুকু? জি মিস। জি মিস। করে ফেলো। সি এর মান বসে এটা ধ্রুবকটা বসিয়ে করব? হ্যাঁ, মানে এবার তুমি চাইলে ডিরেক্ট ভি এর সি এর ভ্যালু বসায় করতে পারো, তাই না? ভি এর ভ্যালু এটা বসায় দিবা, সি এর ভ্যালু এটা বসায় দিবা। আর সি এর ভ্যালু যদি না বসিয়ে করি তাহলে হবে না? না, তাহলে তুমি সি কি রাখবা? একটা হতে পারে তুমি ভি বাই সি বসাইতে পারো। যেমন দেখো, আবার বুঝাই। এতক্ষণ কি হয়েছে, ভি এর ভ্যালুটা আমি সি এর সাপেক্ষে রাখছি, তাই তোমার সি সি কাটা চলে গেছে, সি স্কোয়ার। কিন্তু এখন তুমি কি করবা? ভি এর ভ্যালু এখানে বসাবা, সেটাকে হোল স্কোয়ার করবা। সি এর ভ্যালু এখানে বসাবা, সেটাকে হোল স্কোয়ার করবা। তারপর দুটাকে ডিভাইড করবা, সেটাকে 1 থেকে মাইনাস করবা, তারপর রুট করবা। বুঝছো? অথবা তুমি আগেই এখান থেকে কি বের করে নেবা? এখান থেকে ভি বাই সিটা বের করে নাও। ধরো যেই মানটা আসবে সেটাকে হোল স্কোয়ার দিলেই হবে না এখানে? তোমাদের আর যেভাবে ইচ্ছে করতে পারো, কিন্তু আমি এবার ভি সি দুইটাই বসাইতে হবে। তোমরা কি বুঝছো? জি মিস, বুঝেছি। একবার ট্রাই করো দেখি। মিস, ভি আর সি এর ভ্যালু দুইটাকে কি হোল স্কয়ার করতে হবে? দুইটাকে হোল স্কোয়ার করতে হবে এবং জাস্ট তারপর ভাগ করতে হবে, তাই না? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তোমার সূত্রতে তুমি ভি আর সি এর মান বসায় দিবা। ম্যাথে যেভাবে মান বসাও, এক্স এর মান, ওয়াই এর মান, এক্স্যাক্টলি সেভাবে আমি তোমাকে ভি আর সি এর মান বসায় দিছি। স্কোয়ার করতে হবে দুইটাই। মিস করেছি। কত এসেছে? একজনের আসছে 30 আর একজনের আসছে 100। আচ্ছা, ঠিক আছে, আমরা রাখলাম। তোবা? মিস করছি আমি। আচ্ছা, আমি একটু দেখি। ভাই ঠিক আছে, তুমি এক্সাক্ট ভ্যালু বলো নাই, কিন্তু এক্সাক্ট একটা পয়েন্ট আছে। আচ্ছা, আমি করে দিচ্ছি। তুবা কত জি, এসেছে? টি নটের 8 আসছে, 8 এর পরে কিছু মান আসছে, ওটা বসাইনি। আচ্ছা, তাই না? হ্যাঁ, 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 ঠিক আছে। তুবা বলো। হুম, আমার টি আসবে হচ্ছে 8 পয়েন্ট, আমি যদি অ্যাপ্রক্সিমেট 8.7, ঠিক আছে? জি মিস। তাহলে তুবার বয়স হবে ঠিক 10 বছর পর 30 বছর। আর মুনতাহার বয়স হবে 8.27 ইন্টু 10 যোগ 20। তার মানে মুনতাহারটা হবে 20 যোগ 8 ইন্টু 10। তার মানে ওর বয়স হবে 102। আসলে কত এসেছে দেখি, 7 বছর। ওই তো মানে 102, 103 বছর, মানে যেটাই বলো। এটাকে আমি 103ও বলতে পারি approximately। তাহলে 103 এই আসলে 7। দশমিকের পরের সংখ্যাটা কি বসাতে হবে?
না সাধারণত বয়সের বেলায় আমরা এটা করব না। তো ১০২.৭ বলতে কত লিখবা? এখন তুমি যদি বলো আমি বসাবোই না, না এটা করা যাবে না। ১০৩ লিখবা অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? সব বসাবা। একদম শেষে যেয়ে আসন্ন মানে বসাবা। এখন মুনতাহা তুমি যদি এখানেই বলতা যে তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো? একদম লাস্টে অ্যান্সারের আগে আমরা আসন্ন মান নেই। অ্যান্সারের আগে আমরা আসন্ন মান নেব। ক্লিয়ার? জি মিস। মুনতাহা কি মিস অবস্থা? আমার তুবা কি অবস্থা? কত এসেছে তোমার? কি বলো? একটা কথা বলে মিউট করে ফেললাম, বুঝতে পারিনি, আবার বলো। কত এসেছে? মিস একটা তো আসছে 13। 13, 20-এর থেকে কমে গেছে বয়স। মিস 30 30 তো সেটা তো এমনিই বলা যায়, 20-এর সাথে 10 যোগ করলে 30। আরেকটা নাম জানতে হবে, সেটা কত? এটা তো কোনো ম্যাথ নাই। 20-এর সাথে 10 মিস যোগ করলে 30, এটা কিন্তু কোনো ম্যাথস নাই। হ্যাঁ, কত বলছো আমি 100। বুঝতে পারছি না। বললাম কত এসেছে? 100। 100? এটা তোমার অ্যান্সার না। 100 কিভাবে? এটা তো 103। 100 তো মুনতাহাও বলেছে না, তখন তো আমি না করে দিয়েছি না। সো বুঝতে হবে কিন্তু অ্যান্সার গুলা ভালো করে বুঝে নাও। তোমার তুলনায় তোমার বন্ধু ভি বেগে যাচ্ছে, কিন্তু তোমার বন্ধুর তুলনায় তুমি তো ভি বেগে যাচ্ছ, তাহলে উল্টোটা কেন সত্যি হয় না? এটার মানে কি, মনে করো 10 বছর কাটিয়ে দিয়ে তুমি কেন আবিষ্কার করো না যে তোমার বয়স যখন 10 বছর বেড়েছে তোমার বন্ধুর বয়স 70 বছর বেড়ে গেছে, মানে উল্টাটা আমরা কেন করি না? এটা আপেক্ষিক তত্ত্বের একটা অত্যন্ত কঠিন বিষয়, এবং এটা তোমরা ফিউচারে আর কি আরো ভালো করে জানবা। এবার আসো, তার মানে আপেক্ষিক তত্ত্বের কারণে তোমার হচ্ছে সময়ের সম্প্রসারণ হয়। সেম ভাবে আপেক্ষিক তত্ত্বের কারণে তোমার স্থানের সংকোচন হয়। স্থানের সংকোচনকে আমরা বলি স্পেস কন্ট্রাকশন। আর একটু বোঝার ট্রাই করি। তোমার আগের পরিচ্ছদে দ্বিতীয় প্রজন্মের লেপটন হিসেবে মিওনের কথা পড়েছো। বায়ুমণ্ডলের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার উপরে কসমিক রের আঘাতে মিওন কণার জন্ম হয়, যেটার আয়ু মাত্র 2.2 মাইক্রোসেকেন্ড। এটি যদি প্রায় আলোর বেগেও 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে ছুটে আসে, তাহলে এই সময়ে এটি মাত্র 0.66 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। কোনোভাবেই পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারবে না। কিন্তু আমরা নিয়মিতভাবে পৃথিবী পৃষ্ঠে মিওন দেখে থাকি, কারণ এটি আলোর বেগের কাছাকাছি 0.998 সি বেগে ছুটে আসার কারণে সময় সম্প্রসারণ ঘটে থাকে। 2.2 মাইক্রোসেকেন্ডে সময় প্রসারিত হয়, তার মান হচ্ছে, আমরা ভ্যালুটা বের করব, তাই না? তাহলে টি ইকুয়ালস টু এত টি নট, টি নটের ভ্যালু কত? 2.2 মাইক্রোসেকেন্ডে। তার মানে সে আসছে 2.2 মাইক্রোসেকেন্ডে। কেন? কারণ ওর আয়ু হচ্ছে 2.2, এরপরেও মারা যাবে। তাহলে আসো এটা একটু করে ফেলি। টি নট মানে হচ্ছে মিওনের আয়ু যদি 2.2 মাইক্রোসেকেন্ড হয়, তাহলে টি এর ভ্যালু কত বের করো। যেখানে ভি হচ্ছে আলোর বেগের কত, কত বললো, 998, 0.998 সি। বের করো। কোয়েশ্চেনটা কি বুঝছো দুইজনেই? জি মিস। আচ্ছা করে ফেলো। মুনতাহা তুবা দুইজনেই করে ফেলো। ম্যাম করেছি। কত এসেছে টি? কি আসছে 34.802। ইউনিট কি? একক কি? মিলিয়ন সেকেন্ড। মাইক্রো সেকেন্ড, এটার নাম কি? মাইক্রো। আচ্ছা, 34 পয়েন্ট কত বলেছো? 802।
802 বুঝতে পারছে, 35 আর কি অ্যাপ্রক্সিমেটলি। তুবা কত এসেছে? আচ্ছা, তুবা লিভই নিয়েছে। আচ্ছা ঠিক আছে মুন্তা, 35 অ্যাপ্রক্সিমেটলি আর কি মাইক্রোসেকেন্ড হবে। এখন আসো 0.98998 সি বেগে 35 মাইক্রোসেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 10.5 কিলোমিটার। মানে এত সময় অতিক্রান্ত দূরত্ব সেটা হবে 10.5 কিলোমিটার, যেটি পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছানোর জন্য যথেষ্ট। কারণ তাদের দূরত্ব কত ছিল? 10 কিলোমিটার। তাহলে এখন দূরত্ব কত হয়ে গেছে? 10.5 কিলোমিটার। ক্লিয়ার? এটা কিভাবে বের করছে? এত বেগে এত সেকেন্ডে 10.5, এই ভ্যালুটা কিভাবে বের করা হয়েছে? আমি তার দূরত্ব জানতে চাচ্ছি, এটাকে বলা হয় এস ইকুয়ালস টু ভিটি। তার বেগ কত? তার বেগ হচ্ছে 0.998 সি। লিখে নাও, বেগ হচ্ছে 0.998 সি কে লিখতে হবে কত? 3 ইন্টু 10⁸। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আছে। আর টি মানে টি সময় কত বের করছো? 35 মাইক্রোসেকেন্ড। মাইক্রোকে লিখতে হয়, মাইক্রো মানে কত জানো? 10⁻⁶। তাহলে এটাকে লিখতে হবে 10⁻⁶। তাহলে ভিটাকে আমি লিখছি 0.998 সি। সি মানে 3 ইন্টু 10⁸। টি হচ্ছে 335 10, মানে সব আমি এসআই এককে লিখছি। তাহলে একক হবে কিন্তু মিটার, দূরত্ব হবে মিটার। বের করো কত আসে। 0.998 into 3 into 10⁸ into 35 minus 6. 10.479, sorry 10479, মানে 10,000 আর কি। 10,479 একক হবে মিটার। এখন আসো, এটা যেহেতু মিটার, আমি এত বড় একককে এখন কিসে, এত বড় ভ্যালুটাকে কিসে কনভার্ট করব? কিলোমিটারে। মানে তাকে 1000 দিয়ে ভাগ করো। 1000 দিয়ে ভাগ করলে আসবে 10.479, অ্যাপ্রক্সিমেটলি 10.5 কিলোমিটার। তুমি কি বুঝছো? এভাবে ভ্যালুটা 10.5 আসছে। ক্লিয়ার? দেখো এটা বুঝছো কিনা, কিভাবে 10.5 আসছে। এই ক্যালকুলেশনটা করার পরে এই যে 10.5 আসছে, এটা আসছে কিনা তোমার সেটা বলো। জি মিস্টে, হ্যাঁ এটা আসছে। তাহলে আমি কি বলতে পারি যে 0.998 সি বেগে 35 মাইক্রোসেকেন্ডে ওই কণাটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 10.5 কিমি। আর সে তৈরি হয়েছিল 10 কিলোমিটার কসমিক রেতে। তাহলে সে কি পৃথিবীতে আসতে পারবে? মিলিয়নটা অবশ্যই পৃথিবীতে আসতে পারবে। তোমার দূরত্ব হচ্ছে 10, আর ও অতিক্রান্ত করতেছে 10.5 ওর আয়ুতে। ওর আয়ু যতকাল বেঁচে থাকে সেখানে 10টা অবশ্যই সে পৃথিবীতে আসতে পারবে, রাইট? জি মিস। তাহলে এটাই বুঝাইছে যে ও পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাবে। এখন এই পৃথিবী পৃষ্ঠে আসার পৌঁছা, এটা তো তুমি একটা ভাবে করলা, এটা আরেকটা ভাবেও করা যায়। যেটা হচ্ছে আমার এই যে বলা হয়েছে কি অবস্থানের, সরি স্থান সংকোচন। এটা আমরা আজকে দেখবো না। এটা হচ্ছে আবার তোমার এরকম সূত্র বের করে করে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে এর আগ পর্যন্ত তুমি দেখতে পারবা কিভাবে মিওন 10.5, মানে ও বেঁচে থাকে হচ্ছে 35, সরি 2.2 মাইক্রোসেকেন্ড। সো এই সময়ে ও 10.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। এইটুকু ক্লিয়ার? জি মিস। এখানে জাস্ট এইটুকুই ক্যালকুলেশন, ঠিক আছে মমতা? এরপর আর নাই। সো তুমি বাসায় এটা একটু দেখো, তুমি যেহেতু লাস্ট ক্লাসটা করো নাই, তুমি বাসায় একটু বাকি টপিক গুলো দেখো। আমরা দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম এগুলো পড়ে ফেলছি, ওগুলো একটু পড়লেই তুমি বুঝবা, জাস্ট মুখস্থ। হ্যাঁ,
তাও যদি কোনো টপিকে সমস্যা হয় বা ক্লাসটা দেখো তুমি, ক্লাসটা দেখে যদি কোনোটাই সমস্যা হয় আমাকে বলো।